কোথা থেকে কষ্ট লাগে আত্মার জানি না, আমার ঝরঝর করে চোখ দিয়ে পানি আসে। আমরা মানুষ কবে হব? রাস্তায় মাকে রেখে যাই। খাইছেন দুপুরে খাইছেন? যে ওনারা মার জন্য আসলেন না, ওনারা আসলেন কিছু চেক সই করে নিলেন, ওনারা এসে কিছু স্ট্যাম্প সই করে নিলেন, ওনারা এসে ব্যাংকিং যে ইয়েটা ছিল যেগুলোকে ট্রান্সফার করা দরকার, ওরা যখন এগুলো করছিল ওনার বাকরুদ্ধ ছিল, কিন্তু দু চোখ বেয়ে পানি পড়ে যাচ্ছিল। সেটা ওনাদের জন্য কি বলেন? ফোন করে ডেকে বসে লাগলে দেই দেখে না। কাঁদছেন কেন? আপনার চারপাশে শুধু তাকান, আপনার বাড়ির উচ্ছিষ্ট খাবার দিয়ে অনেকে বেঁচে থাকবে। অনেক বাচ্চা আছে দেখবেন পথে থেকে আনতে হয়, তার মধ্যে এটাই শেষ বাচ্চা। ভালো লাগার বিষয় হচ্ছে আমার মা যেহেতু একা, ওনার ভাই বোন ছিল না, সো আমরা নানা বাড়িতে এসে এই নওগাঁতে বড় হয়েছি। স্কুল কলেজ সব কিছু আমাদের নওগাঁতে, এখানেই বেড়ে ওঠা এখানে। আর যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকা। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমার বিয়ে হয়ে যায়, কিন্তু আমি থেমে থাকি নাই। ওই যে আমি নিজে নিজে বলি, অদম্য ইচ্ছা কখনো থেমে থাকে না, আর নদীর যদি স্রোত থাকে বালির বাঁধে আটকাবে না। তো এদিকে সংসারও করেছি, স্কুল পড়াশোনা করেছি, বাচ্চারা হয়েছে, তাদের সঙ্গে কলেজে পড়েছি, এই করে করে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমি খালি যুদ্ধ করেছি যে আমার মেয়েটাকে পেটে নিয়ে 9 মাসের পেটে নিয়ে যখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, তখন অনেকেই বলছে যে এটা কী বা কেন তোমার শরীরের অবস্থা এরকম, তখন ট্রিটমেন্ট ভালো ছিল না, নিজে অসুস্থ ছিলাম। আমি বলতাম যে, আমার একজন ম্যাডাম যখন জিজ্ঞেস করলেন যে তোমার কেন এই নেশাটা, পরীক্ষা না দিলে কী হবে, সামনে বছর দিবা। আমি বললাম, ম্যাডাম আমি যদি মারা যাই তাহলে আমার মেয়ে জানবে যে আমি শিক্ষিত মায়ের সন্তান, এটা আমার মেয়েটা জানবে। শিক্ষার যে প্রয়োজন আছে এটা সে বুঝতে পারবে যে আমার মা সেই সময় যুদ্ধ করে লেখাপড়া করছে, লেখাপড়াটা দরকার সবার জন্য। আমার উদ্দেশ্য হলো যে ছেলে মেয়েদেরকে আমি যোগ্য জায়গায় পৌঁছে দিয়ে দেন আমি কাজ করব। কম্পিউটার প্রশিক্ষণ নিজে ট্রেনিং নিয়েছি, অন্যদের করিয়েছি। সূচ শিল্পের কাজ নিজে করেছি, অন্যদের করেছি। বলতে পারেন শুধু যে অন্যের জন্য করেছি তা কিন্তু নয়, আমার নিজের সংসার চালানোর জন্য করেছি। আমার হাজব্যান্ড পুলিশে ছিলেন, কিন্তু আমাদের নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন, এত সৎ মানুষ ছিলেন। আল্লাহর রহমত, আমার হাজব্যান্ড যুগোস্লাভিয়ার শান্তি মিশনে দেশের বাইরে চলে যান, এবং তারপর থেকেই আমরা চিন্তা ভাবনা করি যে না, ছেলে মেয়েগুলোকে অন্তত মানুষ করি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে থেকেই আমি সূচ শিল্পী ছিলাম। আমি কাজ করতাম একেবারে কিছু নিম্নবিত্তদের নিয়ে, সূচ সুতা এটা সেটা কাঁথা কলি যা আছে আর কি, এই হাতের কাজ, হস্তশিল্প। না, হস্তশিল্প নিয়ে আমি 250 কর্মী নিয়েও কাজ করেছি। কিন্তু যখন আমার পট পরিবর্তন হয়ে গেল, আমার মনে হলো যে আমার অনাথদের জন্য কিছু করা উচিত, অসহায়দের জন্য কিছু করা উচিত, তখন কিন্তু আমি আস্তে আস্তে আমার পটটা পরিবর্তন করে ফেললাম। 2004 সালে আমি এটা শুরু করেছি। তখন কিন্তু আমি ঢাকায় একটা ব্যাংকে কাজ করতাম। তো এই ব্যাংকে কাজ করার সময় সেখানে একজন ভদ্রমহিলা আসতেন, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু উনি একা থাকতেন। তো উনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন এসে আমার সঙ্গে একটু কথা বলতে। তখন আমি মোহাম্মদপুর শাখায় ছিলাম। তো ওখানে আসতেন, রেগুলার আসতেন। আস্তে আস্তে হঠাৎ করে উনি 2-3 দিন আসছেন না। তো আমার ম্যানেজারকে আমি বললাম, স্যার উনি আসছেন না, আমার একটু চিন্তা লাগতেছে, বয়স্ক মানুষ, একটু যদি দেখতে যেতাম। আচ্ছা যান। গিয়ে দরজা খোলা পেলাম না, বিভিন্ন দিকে ডাকা হাঁকা এসে আমি একটু মোহাম্মদপুর থানায় ফোন দিলাম, এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের হেল্প নিয়ে আমি ওই বাড়িতে, তার দরজা ভাঙতে হলো আর কি। ভেঙে দেখা গেল যে উনি মাটিতে পড়ে আছেন, বিছানা থেকে মাটিতে চলে আসছেন, ঘরে কোনো লোক নাই, ড্রাইভার নাই, সিকিউরিটি নাই, নাই, কেউ নাই, কিন্তু উনি পড়ে আছেন, কিন্তু তখনও জীবনটা আছে। আমি ওই অবস্থায় পুলিশের সহযোগিতায় তাকে কাঁথা টাথা দিয়ে মুড়িয়ে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে প্রথম তার চিকিৎসার জন্য। আল্লাহর রহমতে তিনি আস্তে আস্তে একটু ইমপ্রুভ করতে লাগলেন, স্ট্রোক করে গেছে, একদম এক সাইড পুরো অবশ হয়ে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করে তার ছেলেদের সন্ধান পেলাম। ছেলে দুটোই তখন দেশের বাইরে, ইংল্যান্ডে ওনারা। তো কি করি যোগাযোগ অনেক চেষ্টা করে করলাম। করার পরে ওনারা বললেন যে আপনি তো আমার নিজের বোনের দায়িত্ব পালন করেছেন, তো দয়া করে আরেকটু যদি হেল্প করতেন, যে কিছুদিন ওনাকে, আমরা তো আসতে পারতেছি না একটু ঝামেলায়। আচ্ছা ঠিক আছে আসেন, তো আপনি যদি একটু বাসায় নিতেন তাহলে আমাদের খুব উপকার হতো। আচ্ছা নিয়ে গেলাম। তো নিয়ে গেলে বোঝেনি তো, হঠাৎ করে বাসায় একটা মানুষ নিয়ে যাওয়া একটা পরিবারের জন্য কত বড় টাফ। তারপরে আমি মেয়ে মানুষ। তো আমার হাজব্যান্ডকে আমি বুঝালাম যে এই মহিলা যদি আমার মা হতেন তাহলে আমি কী করতাম। তো যাই হোক, সবাইকে আমি বোঝাতে সক্ষম হলাম।
আমার নিজস্ব যোগ্যতা দিয়েই বলতে পারেন আমি বোঝাতে সক্ষম যখন হলাম, তখন আমি ওনাকে বাসায় নিয়ে আসলাম। তো মিরপুরে একটা বাসায় আমি থাকতাম, ওটা শিয়ালবাড়ি মোড়ে, মিরপুর 2। তো ওই বাসাটাই আমি নিয়ে আসলাম ওনাকে। পরে ওনারা অনেক পরে, প্রায় 1-1.5 মাস পরে ওনারা আসলেন 2 ভাই। তো আমি খুব স্তম্ভিত হলাম যে ওনারা মার জন্য আসলেন না, ওনারা আসলেন কিছু চেক সই করে নিলেন, ওনারা এসে কিছু স্ট্যাম্প সই করে নিলেন, ওনারা এসে ব্যাংকিং যে ইয়েটা ছিল যেগুলোকে ট্রান্সফার করা দরকার, এগুলো সব ম্যানেজার সবাইকে নিয়ে এসে সব কিছু করে নিলেন। নিয়ে আমাকে বললেন, জাপা এই অবস্থায় তো ওনাকে কোথাও নেওয়া সম্ভব না, তো দয়া করে আপনি একটু হেল্প করেন, উনি থাক এখানে, আমরা কিছুদিন একটু স্টেবল হলে দেন আপনার কাছে আসবো। কিন্তু আল্লাহর রাস্তায় ওনারা যে ওই গেছেন আর কখনো ফিরে আসেননি। মার কথা বাদ দিই, আমার মনে হয় তারা মানবিক যে গুণাবলী এটাই পায়নি। এই মাটা যে আমার কাছে রেখে যাচ্ছে, আমি তো কেউ হই না, রক্তের কেউ না, বন্ধনের কেউ না। যখন ওই মা ওখানে শুয়েছিল, ওরা যখন এগুলো করছিল, ওনার বাকরুদ্ধ ছিল, কারণ উনি স্ট্রোক করার পরে কথা বলতে পারতেন না, কিন্তু দু চোখ বেয়ে পানি পড়ে যাচ্ছিল। সেটা ওনাদের জন্য কি বলেন, জাহান্নামের আগুন আমার কাছে, আমি বলি জাহান্নামের আগুন। কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তারা এটা না করলেও পারত। এবং কোটি কোটি টাকার মালিক তারা। আমার ভিতরে একটা ক্লিক করলো তখন, যে অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে যারা সামাজিকভাবে অসহায়, তাদের জন্য তসলিমা ফেরদৌস। এটা আমার ভিতরে ভিতরে হওয়া শুরু হলো। এই মহিলা আমার কাছে 7 মাস ছিলেন, 7 মাস কিংবা 11 মাস আমার মনে পড়ছে না, উনি আমার কাছে ছিলেন। আমার যতটুকু সাধ্য আমি চিকিৎসা দিয়েছি, সেবা দিয়েছি। উনি আমার কোলেই মারা গেছেন এবং ঢাকাতেই ওনার দাফন হয়েছে। ওনাদেরকে আর আমি ফিরে পাইনি। যে ফোন নাম্বারগুলো, যে যোগাযোগগুলো ছিল, এগুলো টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তখন থেকেই, এটা 2003-4 সালের ঘটনা আমি বলছি, তখন থেকেই ওই মুহূর্ত থেকেই আমি ঘোষণা দিলাম আমার একটি আশ্রম চালানো দরকার, যেখানে মানুষ অন্তত শেষ মুহূর্তে, একটা মানুষ পৃথিবীতে আসে কত আনন্দের, একটা সন্তান যখন পৃথিবীতে আসে হেসে হেসে আসে, সন্তান কাঁদে, মা বাবারা হাসে, কিন্তু যাবার বেলায় এত কষ্ট কেন? এগুলো আমাকে তাড়া করে বেড়াতো তখন। এইটা করতে করতে আমি কিন্তু ওই বাড়িতেই এটা শুরু করলাম, মানে ওই ভদ্র মহিলাই আমার প্রথম স্টার্ট আর কি। কিন্তু অনাড়ম্বর পরিবেশে কোনো রকমে আমি বললাম তারপরেও করতে হবে এটা। করতে করতে ওই বাড়িওয়ালার কাছে আমি আর তলা ভাড়া নিলাম, নিয়ে নিচের তলাটাই আমি আশ্রম করলাম, উপর তলাটায় আমি থাকতাম। এভাবেই আমার ওখানে যাত্রাটা শুরু। এবং ওইখানে যখন 20 জন মা হয়ে গেল, একটা বাসার মধ্যে 20 জন মা মানে ধরে না আর কি, তখন দেখা গেল যে মানুষ শুধু আসছে আমার কাছে সেবা পেতে। কিন্তু আমার তো এত সামর্থ্য নাই। আবার সামর্থ্য বলতে শুধু অর্থনৈতিক সামর্থ্য তো না, আরও তো আনুষঙ্গিক বহু কিছু লাগবে। খুব মানসিকভাবে বিধ্বস্ত হতে থাকলাম। যাই হোক, এভাবে হতে হতে ছেলেমেয়েদের লেখাপড়াটা শেষ হলো, সবাই যার যার মতো স্টাবলিশ হলো, তাদের বিয়ে দিলাম, তাদের সব কিছু করলাম। এখন এরপরে আমার চিন্তা চেতনা যে না না, আমি এভাবে ঢাকায় থাকবো না, তাহলে আমাকে দেশেই যেতে হবে। কারণ আমার তো বাসা ভাড়া নিয়ে সম্ভব না, যে কথা সে কাজ। আমি চলে আসলাম। আসার পরে আমার হাজব্যান্ডকে বললাম, আমি প্রথম কিন্তু নওগাঁ শহরে এখানে একটা 2তলা বাসা ভাড়া করলাম, করে সেখানে আমি অনাথদের নিয়ে থাকা শুরু করলাম। কিন্তু আমি দেখলাম শহরের মধ্যে সম্ভব না, খুব অশান্তি। যখন লোকজন চিৎকার করে, মানে কষ্ট, প্রেশার বেড়ে গেছে, কারো স্ট্রোক হয়ে গেছে, কারণ মানুষ শেষ বেলায় তো আমার কাছে আসে, তার আগে তো আর আসে না। তখন এলাকার লোকজন খুব অস্বস্তিতে পড়ে গেল, যে ঘুম হয় না, কষ্ট হয়। তখন আমার ছেলে বলল, মা এভাবে হবে না। আমার ছেলে তখন সবে রাশিয়া থেকে দেশে ফিরেছে। বলল যে মা এভাবে হবে না, চলো আমরা গ্রামে চলে যাই। তো আমার হাজব্যান্ডকে বললাম, তুমি যদি 1 টুকরা জমি আমাকে দিতা, তাহলে আমি একটু গাছপালা লাগিয়ে বনায়ন বানায় ফেলতাম, এবং ওইখানে আমি কিছু অনাথ মানুষদের থাকার ব্যবস্থা করতাম। বলছে করে ফেলো, জায়গা আছে আমাদের। উনি সৎ মানুষ, উনি কিছু করতে পারেননি, কিন্তু ওনার পৈতৃক সূত্রে পাওয়া এই জমিটা কিন্তু উনি সাথে সাথে আমাকে বললেন, এটা 25 শতক। 25 শতক জায়গা। আমি সঙ্গে সঙ্গে আসলাম এবং এটা সিলেক্ট করলাম, করে আমার মা ছেলে আমরা 2 জন মিলে এরকম একটা পরন্ত বেলায় আমরা ডিসিশন নিলাম যে এখানেই টিন শেড করবো। এখন যে টিন শেডটা পুরোপুরি আপনারা দেখছেন, এটা কিন্তু এই 2012 সালের করা টিন শেড, যেটা এখন একদম ঝুরঝুরে হয়ে গেছে এবং পানি পড়ছে। তো এভাবেই শুরু হয়ে গেল। এখানে আমরা 11 জন নিয়ে পার হয়েছিলাম, এখন 22-23 জন, 25 জন 30 জনও হয়। নাম আমার মেয়ে দিয়েছে, বলেছে যে তুমি যেহেতু শেষ বেলার মানুষের জন্য কাজ করবা, অতএব বেলা শেষে অথবা শেষ বেলা কিছু একটা লেখো। এটা ওর পছন্দ ছিল। খাইছেন দুপুরে? খাইছেন?
খাইছেন? কানে শুনি নাকি খুব ভালো লাগে কারণ আমার মা থেকে অনেক বেশি মা আমাকে ভালোবাসে। এখানে কেন আসছেন? দেখবা থাকতে আসছেন। ওই ছেলে মেয়েরা খোঁজ নেয় না? মা এখানে কেমন আছেন? ভালো আছে ভালো আছেন? আচ্ছা। ওই মেয়েটা মরে গেছে আর এখন দুটো আছে। আপনার খোঁজ নেয় তারা? নেই, খোঁজ নেয়? ফোন করে? ফোন করে টাকা পয়সা লাগলে দেয়, দেখে না। কাঁদছেন কেন? কেন কান্না করছেন বলেন তো বাবা? কানবো না, কান্দের কপাল দেয়। কেন ছেলেরা খোঁজ নেয় তো? কত ছেলেরা মায়ের খোঁজই নেয় না? না, নেই, খোঁজ নেই, কত ছোটটা ছেলেরা বেশি মাকে নেই। জীবনেও খোঁজ নেয় না, কখনোই খোঁজ নেয় না। না। আপনার ছেলেরা তো খোঁজ নেয় বলছেন। নেই নেই, আসে মোবাইল করে, পয়সা টয়সা লাগলে দেয়। আচ্ছা। অনেক বাচ্চা আছে দেখবেন পথে থেকে আনতে হয়, তাদের পিতামাতারা হয়তো স্বীকার করতে চায় না বা তারা ফেলে যায় বিভিন্ন জায়গায়, এরকম বাচ্চাও কিন্তু আমি নিয়ে আসি। তার মধ্যে এটাই শেষ বাচ্চা। এর আগে যেগুলো এনেছি 6টা মেয়ে আমি বিয়ে দিয়েছি, নাতিপতি আছে, সবাই আছে এবং অনেক ভালো পরিস্থিতি আছে। তারা কোরবানিতে আমার এখানে আসে, আমার অনেক নাতিপতি, সবাই মিলেই আমরা এখানে উদযাপন করি। তো এখন আমি স্বপ্ন দেখি যে আমার মৃত্যু খুব বেশি দূরে নয়, কিন্তু যদি নাকি আমি ওখানে কিছু পেইং গেস্ট রাখার জন্য ব্যবস্থা করতে পারতাম, যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, তারা আমাদের সঙ্গে থাকতে চায়, তা করতে পারতাম, তাহলে তাদের ওই আয় থেকেই কিন্তু আমি এই অনাথদেরকে পালতে পারতাম এবং আমি না থাকলেও তারা সেটেল হয়ে যেত। মানে আমি এবং আমি থেকে বেরিয়ে আসতে হবে। আপনি দেখেন যে আমি প্রথম গল্পটা করলাম, উনি কিন্তু আমি করে অনেক স্বপ্ন দেখেছিলেন, কোটি কোটি টাকা সম্পদ করেছিলেন, সেটা কিন্তু ওই সন্তানদের জন্যই, কিন্তু ওনার জীবিত অবস্থায় কিন্তু ওনার কোনো উপকার আসেনি এই সম্পদ। আপনার চারপাশে শুধু তাকান, আপনার বাড়ির উচ্ছিষ্ট খাবার দিয়ে অনেকে বেঁচে থাকবে, রাস্তাঘাটে তুচ্ছতাচ্ছিল্য দেখেন, রাস্তায় যখন একটা মানুষ বসে থাকে, হোক বয়স্ক, হোক প্রতিবন্ধী, হোক মানসিক ভারসাম্যহীন, হোক শিশু, আমি দেখছি পরিবারের লোকজন কিন্তু তাকে দিয়ে ভিক্ষা করিয়ে ওই টাকাগুলো নেয়, ওই সকালে রেখে যায়, বিকালে নিয়ে যায়, এই পর্যন্তই। সারা জীবন সে ভিক্ষাই করে। এর সারা জীবন সে ভিক্ষা করবে। আমি এই মাগুলোকেও তুলে নিয়ে আসি। কখনো কখনো মনে হয় যে আমরা মারাই সঠিক শিক্ষাটা দিতে পারিনি, আবার কখনো কখনো মনে হয় যে সঠিক শিক্ষা দিলেই যে তারা নেবে, কারণ প্রত্যেকটা মানুষই তো আলাদা সত্তা নিয়ে পৃথিবীতে আসে। 5টা বাচ্চা যদি আমার হয়, দেখবেন 5 রকম হয়। আমি একটা মা, একজন কঠিন মানবিক হয়ে গেল, একজন একদম উড়াধুরা চলে গেল, একজন দুষ্ট হয়ে গেল, একজন নেশাগ্রস্ত হয়ে গেল, এটা হয়। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে এই মানবিকতাটা ছোটতে ঢুকিয়ে দেওয়া। সবচেয়ে কষ্ট লাগার বিষয় হচ্ছে যখন আমি একটা মাকে রাস্তা থেকে তুলে আনি, এটা তো প্রায়ই আনি, তখন কোথা থেকে কষ্ট লাগে আত্মার জানি না, আমার ঝরঝর করে চোখ দিয়ে পানি আসে যে আমরা মানুষ কবে হব, যে রাস্তায় মাকে রেখে যাই, হয়তো অজানাই থেকে যায় এগুলো। ওরা কিন্তু জানে আমি তুলে আনবার সময় কিন্তু পস্তি, কিন্তু ওরা কিন্তু জানে যে আমি তুলে আনলাম, বাট ওরা খোঁজ খবর নেয় না। তো এই যে আমরা মানুষ হতে পারলাম না, মানুষ হতে পারিনি, মানবিকতা, মানবিক গুণ আমাদের মধ্যে থাকলো না, এটা আমার খুবই একটা কষ্টের বিষয়। আর ভালো লাগার বিষয় হচ্ছে সবাই আমাকে মা ডাকে, ছোট বড়, ওই যে নাতিপুতি যারা হয়ে গেছে, মেয়ের মেয়ে, ছেলের মেয়ে, তারাও আমাকে মা ডাকে, সকলের মা। রাস্তায় কেউ দেখলেও আমাকে মা ডাকে। তো আমার মনে হয় মা হতে পারা কিন্তু বিশাল ব্যাপার। শুধু জন্ম দিলে মা হওয়া যাবে না। যখন আমার এই জুনাইরা আমাকে মা ডাকে, আমি যখন এখানে ঢোকার সঙ্গে সঙ্গে বলে, মা আমার জন্য মজা আনছো, আমার মনে হয় ওকে তো আমি পেটে ধরিনি, ওর মধ্যে তো আমার রক্ত বয় না, কিন্তু আমার মানবিকতাটা ও শিখুক। আমি যে ওদের জন্য করছি, এই যে যারা পড়ে আছে একদম বিছানায়, তাদের জন্য যে করছি, এটা কিন্তু দেখে দেখে সে বড় হচ্ছে। ও জানে যে এই মাকে খাইয়ে দিতে হয়, এই মাকে ওষুধ খাওয়াতে হয়, এই মার জন্য করতে হয়, দেখে দেখে শিখছে। আমি মনে করি এই সবচেয়ে মানবিক হবে এবং এরাই এক সময় এই বেলা শেষের হাল ধরবে।